শুরু করছি ইস্পানি মির্জাপুর। শুভরাত্রি। আজকের আলোচনার বিষয় নির্বাচন ও জনগণের প্রত্যাশা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সিনিয়র নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন রয়েছেন আমাদের সাথে। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে এসে আপনি নির্বাচন ও জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলবার জন্য। আসলে জনগণের অনেক প্রত্যাশা, এবং সেই প্রত্যাশিত হয়েই কিন্তু মানুষ গত 5ই আগস্টের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে ছাত্র জনতা এবং সকল শ্রেণী পেশা মানুষ একত্রিত হয়ে ফ্যাসিস্ট আমির সরকারকে বিদায় করেছে। সেই বিদায়ের পরবর্তী সময় এখন মানুষের নানা রকম প্রত্যাশা তৈরি হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রত্যাশা। যারা ভোট দিতে পারেনি গত 3 ডিসেম্বর 4 ডিসেম্বর, তাদের ভোট দিবার প্রত্যাশা। যাদের বয়স এখন প্রায় 25-26 হয়ে গিয়েছে, তারা কখনো জানে না ভোট কীভাবে দিতে হয়, যারা ভোট দিতে যেতে পারেনি। এই সব মিলিয়েই কিন্তু জনগণের যে প্রত্যাশা এবং নির্বাচনে আমরা কথা বলবো। কিন্তু সেই জায়গায় যদি আমরা আসতে চাই, তাহলে প্রথমেই কিন্তু আমাদের আসতে হচ্ছে রিপন ভাই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। যিনি গত 3-4টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, বরঞ্চ সে নির্বাচন থেকে বঞ্চিত হয়ে জনগণের যে জনপ্রত্যাশা, সে প্রত্যাশা থেকে বঞ্চিত হয়ে নিজের বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন, এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছেন, যার বাড়ির সামনে ট্রাক দিয়ে ফেলে রাখা হয়েছিল, যিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবার জন্য চেষ্টা করার পরে তাকে বিনা কারণে কারাবাস করতে হয়েছে। এবং সর্বশেষে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে তার সকল মামলাই কিন্তু আসলে, যে মামলাগুলো একেবারেই মনে হয়েছে যে মিথ্যা, বানোয়াট এবং কল্পিত মামলা করা হয়েছে। এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমরা খুবই শুকরিয়া আদায় করতে চাই। নিশ্চয়ই আমার বক্তব্য বড় হয়েছে, এটা আবেগতাড়িত আমার প্রশ্ন হয়ে যাচ্ছে, যে বেগম খালেদা জিয়া আগামীকাল যদি সব ঠিক থাকে, তিনি সহি সালামত তার চিকিৎসার জন্য যাবে, যেটি ফ্যাসিস্ট সরকার তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যদের মিটিং হয়েছে। তো আমি শুধু গতকালকে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যের একটা কথা দিয়ে শুরু করব, বাকি আলোচনা আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুলও কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে একটা বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে, আমরা আশা করি সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি বিগত 15 বছরের শাসনামল বেগম খালেদা জিয়া থেকে রাজনীতি থেকে বঞ্চিত করা, চিকিৎসা থেকে বঞ্চিত করা, মানবাধিকার লঙ্ঘন করা, সার্বিক বিষয়কে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি মোটেই আবেগতাড়িত হয়ে বলেননি, এটা একেবারেই কি বলে মানে মানুষের একেবারে মনের কথাগুলি আপনি আপনার কথার মধ্যে তুলে ধরেছেন। তো আপনার সূচনা বক্তব্য আপনি দীর্ঘ করেননি, আমি নিঃসন্দেহে বলতে চাই। এবং এটি হচ্ছে আমাদের নেত্রীর প্রতি তার সম্পর্কে যে কথাগুলো উচ্চারিত হচ্ছে, সেই কথাগুলো আপনি উচ্চারণ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, শেখ হাসিনার অপশাসনের প্রধান প্রতিবন্ধক ছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং তাকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে, এবং তার ব্যক্তিগত জনপ্রিয়তা, তার রাজনৈতিক যে জনপ্রিয়তা, সেটা ছিল একেবারে আকাশচুম্বী। অর্থাৎ ওইটাকে ডিমিনিশ করতে হবে। ওটাকে ডিমিনিশ করার জন্য এহেন কোনো কাজ নেই শেখ হাসিনা সেগুলো করেননি বা তার লোকেরা করতেন না। শেখ হাসিনা যা বলতেন তার পরিষদবর্গেরা তাই বলতেন। তো ফলে আমরা যেটা দেখেছি, একটা হচ্ছে যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, রাজনৈতিকভাবে আক্রমণ করা, এবং তার দলকে আক্রমণ করা। দলকে আক্রমণ, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো বেসিক্যালি এটা তো ফাউন্ডেড অন দ্য ইডিওলজি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা হোয়াট হি লেইড ডাউন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিক প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার প্রতি মানুষের যে অবিমিশ্র ভালোবাসা, যে ভালোবাসার কারণে জিয়াউর রহমানের সৃষ্ট রাজনৈতিক দলটি, যেটা 1978 সালের সেপ্টেম্বরে উনি প্রতিষ্ঠা করলেন, আজকে আপনার 22 বছর আর 24 বছর, 46 বছর, 45 বছর পার হলো, 46 বছর আমরা পড়লাম। এই 46 বছর পরেও ওনার শাসনকাল কতদিন ছিল? আপনি যদি ধরেন কতদিন ছিল? উনি প্রেসিডেন্ট হিসেবে শাসনকাল খুবই কম ছিল। 81 সালে উনি শাহাদত বরণ করলেন। 77 সালে তিনি প্রেসিডেন্ট পদে ইলেকশনে অংশ নিলেন। অর্থাৎ সব মিলে ওনার প্রায় 4 বছরের শাসনামল। তো 4 বছরের শাসনামলে উনি বাংলাদেশের রাজনীতির গতিমুখটা সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। বাংলাদেশ জাতি হিসেবে তার যে একটা নিজস্বতা, তার যে একটা স্বকীয় পরিচয় বিশ্ব দরবারে, আপনার পশ্চিমবঙ্গে তো বাঙালি ছিল বা আছে এখনো, আমেরিকা বহু বাঙালি বসবাস করেন, আমিও ভাষায় বাঙালি, আমিও বাঙালি, কিন্তু আমার জাতীয়তাটা কি?
75 সালে আগে জিয়া রহমানের শাসনামলের আগ পর্যন্ত আমার জাতীয়তার পরিচয় ছিল বাঙালি। বাঙালি ইজ নট এ ন্যাশনাল আইডেন্টিটি। রাইট। এবং এই কথাটা আমরা সবসময় কথাটা বলতাম, যখন আমরা কথাগুলো বলতাম মানে আওয়ামী ঘরানার মানে আপনার মানে মনীষী যারা তাদের ঘরানার চিন্তা ভাবনার লোক তো থাকতেই পারে, আমি তাদেরকে মানে অন্য অভিধে অভিহিত করবো না, নিশ্চয়ই তারা তাদের ধারণা বিশ্বাসের মনীষী তারা বলতেন জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে পাকিস্তানি ধ্যান ধারণার জাতীয়তাবাদের কথা বলেছেন। এটা সস্তা কথা বলতেন, খুব গভীরভাবে তারা যেতেন না, তারা অনেক মানে জ্ঞান বিদ্যা বুদ্ধিতে তারা অনেক উচ্চ ডিগ্রি দেন নিঃসন্দেহে। তো আমাদের নেতা জিয়া রহমান যে কথাটি বলতে চাইলেন যে ভাষায় অর্থাৎ ইংরেজি ভাষায় কথা বলেন, গান লেখেন, জাতীয় সঙ্গীত রচিত হয়, পৃথিবীর বহু দেশ আছে, লাইক আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এরকম অসংখ্য দেশ আপনি পাবেন যারা ইংরেজিতে কথা বলেন, বাট নান অফ দেম আইডেন্টিফাইড অ্যাজ ইংলিশ। তাদেরকে কেউ ইংলিশ বলে না, তাদের কেউ কাউকে ব্রিটিশ বলে, কাউকে আমেরিকান বলে, অস্ট্রেলিয়ার লোককে অস্ট্রেলিয়ান বলে, এইভাবেই তো এক ভাষা আরবিতে প্রচুর মানুষ পৃথিবীতে কথা বলেন না আরবি ভাষায়, এবং পবিত্র গ্রন্থ কোরআন কি মানে আরবি ভাষায় রচিত না? আমরা সবাই আমরা কোরআন তেলাওয়াত করি তো আরবি ভাষায় করি। আচ্ছা, তো এক ভাষা আরবি, এক পবিত্র গ্রন্থে বিশ্বাসী লোকের সংখ্যা পৃথিবী আমরা সহ মানে আমি সহ আপনি সহ আমরা অসংখ্য মানুষ, এবং এক নবী সাল্লাল্লাহু ইসলামের উম্মত হিসেবে দাবিদার যারা আমরা, এত কিছু সিমিলারিটি, এত কিছু ঐক্য, তা সত্ত্বেও কি আমরা কি সবাই এক জাতি? কেউ সৌদি আরবিয়ান, কেউ কুয়েতি, কেউ আপনার কি বলে আপনার মিশরি নাকি, কেউ সিরিয়ান, কেউ লিবিয়ান, আমরা মেজরিটি মুসলমান যারা আমরা বাংলাদেশি, এভাবে নানা পরিচয়, পাকিস্তান লোকেরা পাকিস্তানি, তিউনিসিয়ার লোকেরা তিউনিসিয়ান, মরক্কো লোকেরা মরক্কানি, এভাবেই তো পরিচিত। তো পৃথিবীতে বসবাসকারী জাতি রাষ্ট্রের নাগরিকদের তাদের একটা জাতীয়তা থাকে, সেটা রাষ্ট্রের পরিচয় পরিচিত হয়। এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা তত্ত্ব সূত্র। ভারতে অসংখ্য, আমি যদি প্রতিবেশী দেশের দিকে তাকাই, অনেক আপনার ভাষাভাষী লোকেরা আছে, এবং একজন দেবগৌড়া বলে এক ভদ্রলোক ছিলেন, ওদের স্বল্পকালীন 9 মাস বা 10 মাসের জন্য প্রধানমন্ত্রী ছিলেন, কর্ণাটকের মানুষ উনি। তো উনি হিন্দি ভাষা জানতেন না, উনি প্রধানমন্ত্রী হওয়ার ওদের একটা ন্যাশনাল ক্রাইসিসের সময় উনি সাময়িকভাবে মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন, কিন্তু উনি ইংরেজি জানতেন না, হিন্দি জানতেন, ইংরেজি ভালো নিশ্চয়ই জানতেন। তো উনি ওই ওনার প্রধানমন্ত্রিত্বকালীন সময় বা দায়িত্ব পালনকালে কিছু হিন্দি শেখার জন্য উনি হায়ার্ড মানে হিন্দি টিচার হিন্দি শেখার জন্য, তাতে ওনার প্রধানমন্ত্রিত্ব হওয়ার পথ রুদ্ধ হয়নি। অসংখ্য মানে ধর্মাবলম্বী, অসংখ্য ভাষাভাষীর লোকেরা, অনেক এথনিক মাইনরিটিজ ওই দেশে আছে, কিন্তু অল অফ দেম known as Indian, ভারতীয়। এই মহান সত্যটি জিয়া রহমান আবার রিডিসকভার করলেন। উনি বললেন আমরা ভাষায় বাঙালি, কেউ ধর্ম মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, খ্রিস্টান, এই ভূখণ্ডের সবাই আমাদের একটা পরিচয় থাকা উচিত, ইউনিভার্সালি যে পরিচয়টা মানুষের থাকে জাতি হিসেবে, সেটা হচ্ছে বাংলাদেশী। এটা ছিল এই যে কনসেপ্টটা, এই যে পরিচয়, জাতিসত্তার যে পরিচয়টা জিয়া রহমান আমাদেরকে দিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছে, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। তো যাই হোক, এক্সকিউজ মি, এটার জন্য জিয়া রহমান খুবই নমস্য, এবং ওনার এই রাজনীতি, ওনার এই দর্শনটা যে কত সত্য ছিল, এটা আজ পর্যন্ত, এমনকি শেখ হাসিনাকে ক্ষমতা আসার পরে, ভেরি ইন্টারেস্টিং, দেখেন, শি হ্যাড টু টেক দ্য পাসপোর্ট অ্যাজ বাংলাদেশি, এটা কিন্তু বদলাতে পারেন নাই। বাঙালি যে আমি না, এটা তুমি অস্বীকার করি না, আমি তো বাঙালি। তো হোয়াটস রং? কিন্তু জিয়া রহমানকে ডিমিনিশ করার জন্য দীর্ঘ একটা প্রপাগান্ডা ছিল যে জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তার কথা বলে তিনি এই বাংলাদেশী জাতীয়তার নামে উনি পাকিস্তানি ধ্যান ধারণা ছড়িয়েছেন। ওয়াজ ইট লাইক দ্যাট? এটা তো তা ছিল না। বাংলাদেশের মানুষ জিয়া রহমানের রাজনীতিটাকে গ্রহণ করেছেন। বাংলাদেশের জনগণ সামাজিক ন্যায় বিচারের যে আদর্শের কথা জিয়া রহমান বলতেন, যে সাম্যের কথা বলতেন, যে মানবিক মর্যাদার কথা বলতেন, যেটা আমাদের সংবিধানও মানে স্পষ্ট ছিল, কিন্তু এর পালন করা হতো না। এবং দেখেন, আরেকটা বড় রাজনীতি ছিল যে কথা, ম্যাডামের রাজনীতি। হোয়াই ম্যাডাম বিকাম পপুলার? বিকজ ম্যাডাম জিয়া রহমানের রাজনীতিটাকে কঠিনভাবে, দৃঢ়ভাবে ধারণ করেছিলেন এবং এটাকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। তো
আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওদের পাই, যেটা আমাদের এখন আপনার দর্শকদের অনেকে তো পাই পয়সা বুঝবে না, তাই না? মানে আগে হয়তো দেখেই নেই অনেক। হ্যাঁ, মানে ছোট মুদ্রা যেটাকে যদি বলে, আমাদের এখন ছোট মুদ্রা কত এখন? এখন জানি না, 50 পয়সা হতে পারে, হয়তো 50 পয়সার মুদ্রা হতো সবচেয়ে ছোট মুদ্রা। আমেরিকার সবচেয়ে ছোট মুদ্রাটার হচ্ছে আপনার তামার আমি দেখেছি, যেটা পরবর্তীতে অন্য কালারও হতে পারে, সেটা হচ্ছে আপনার সেন্ট বলে, 1 সেন্ট। আচ্ছা। এই সেন্টের মধ্যে লেখা থাকতো ইন গড উই ট্রাস্ট। তাদের সংবিধান আছে ইন গড উই ট্রাস্ট। আমেরিকার মানে রাষ্ট্রে ওখানে মেজরিটি হচ্ছে মানে খ্রিস্ট ধর্মাবলম্বী। খ্রিস্ট ধর্মাবলম্বীরা তার প্রভুকে কি নামে ডাকেন? গড, নাকি? তো মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নীতি হচ্ছে লিখতেছে ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা ঈশ্বর বা গডের যে ভাষা আপনি অনুবাদ করেন, যাই বলেন না কেন, তার প্রতি আমাদের আস্থা। এই তো জিয়াউর রহমান বাংলাদেশের পার্সপেক্টিভে তিনি বললেন, তিনি সংবিধানে ইন্ট্রোডিউস করলেন যে মহান স্রষ্টা আল্লাহর প্রতি আস্থা স্থাপন এবং তার সার্বভৌমত্বে বিশ্বাস স্থাপন করা। রংটা কি? আমি যখন বললাম যে আল্লাহর সার্বভৌমত্বে, আল্লাহর শ্রেষ্ঠত্বে আমি বিশ্বাসী, আল্লাহর প্রতি আমার আস্থা আছে, যেটা আমেরিকা বলছে ইন গড উই ট্রাস্ট, আমি খুব ছোটভাবে যদি বলতে পারি যে ইন আল্লাহ উই ট্রাস্ট। আমেরিকানরা বলছেন ইন আল্লাহ, ইন গড উই ট্রাস্ট। আমরা সংক্ষেপে যদি ওই জিয়াউর রহমান যে কথাটা সংবিধানের যেটা জুড়ে দিয়েছিলেন, সেখানে যেটা খুব সংক্ষেপে বলে এভাবে বলা যায় যে ইন আল্লাহ উই ট্রাস্ট। আমরা ইন আল্লাহ উই ট্রাস্ট প্রেসিডেন্ট জিয়া লেখার পরে, বা এটা এই ধারণা যখন আমরা ক্যারি করি, এখন আমরা ক্যারি করি, এটাও বলি, যদিও সংবিধানটা নাই, বাট আমরা চাই এটা সংবিধানে ফিরে আসুক। আমাদেরকে বলা হলো যে আমরা মৌলবাদী রাজনীতি করি। তাহলে আমেরিকা কি মৌলবাদী রাষ্ট্র? গণতন্ত্রের কথা বলতে আমেরিকার নাম বলেন। গণতন্ত্রের জন্য কোন দেশে গণতন্ত্র নেই, কোন দেশে গণতন্ত্রের কি অবস্থা, প্রতি বছর আমেরিকার পররাষ্ট্র দপ্তর একটা রিপোর্টও পেশ করে না? তা আপনি কি বলেন নাকি যে আমেরিকাটা মৌলবাদী রাষ্ট্র? আমেরিকা ইন গড উই ট্রাস্ট বললে আপনার মৌলবাদী রাষ্ট্র হয় না। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি যখন বলে যে ইন আল্লাহ উই ট্রাস্ট, তখন মৌলবাদী হয়ে যাই আমরা, নাকি? এগুলো হচ্ছে যে কথাটা বলছেন, এগুলো হচ্ছে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে জিয়াউর রহমানকে ডিমিনিশ করা, তার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করা। তো এগুলো করে তারা ফেল করেছে, এবং ফেল করেছে বলে তারা কিন্তু আমাদেরকে আন্ডারস্টিমেট করেছিল। 91 সালে যখন নির্বাচন করলাম, ম্যাডামের নেতৃত্বে যখন ফার্স্ট সরকার গঠন করে ফেলছিল, আমরা সরকার গঠন করলাম। এটা না মানে আপনারা সরকার গঠন করলেন, কিন্তু তার আগেই তারা নির্বাচনের মধ্যে নিজেরা সরকার গঠন করে, এবং বলেছিল যে বিএনপি 10টা সিট পাবে না, 10টা সিট পাবে না। তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা সরকার গঠন করার মতো মেজরিটি পেয়ে গেলাম। এটি হচ্ছে ম্যাজিক, এটি হচ্ছে অ্যাট্রাকশন, এটি হচ্ছে এই রাজনীতিকে জনগণ যে বিশ্বাস করে, ধারণ করে, এটাকে অনুসরণ করে, সেদিনে প্রমাণ হয়ে গিয়েছিল। তো আওয়ামী লীগ এবং তার যারা ব্যাকার বা তার যারা পৃষ্ঠপোষক, তারাও ভুল করেছিল হিসেবে। তারা বিএনপির স্ট্রেংথটা, বিএনপির শক্তিটা, এটা তারা অনুভব করতে পারেনি। বিএনপির স্ট্রেংথ হচ্ছে পিপল। কারণ আমাদের নেতা জিয়াউর রহমান বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস, নান বাট পিপল ইজ দ্য সোর্স অফ পাওয়ার। হাসিনা এটা বিশ্বাস করতেন না। হাসিনা মনে করতেন ইন্ডিয়া ইজ দ্য সোর্স অফ পাওয়ার। এটা আমার কথা না, এটা ওবায়দুল কাদের সাহেব, তার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসিনার, তিনি বলতেন দিল্লি আছে, আমরা আছি, আমরা আছি, দিল্লি আছে। বাট বিএনপি কখনোই বলে না যে আমেরিকা আছে, আমরা আছি, চীন আছে, আমরা আছি। নো, জনগণ আছে, আমরা আছি, আমরা আছি, জনগণ আছে। এইটা হচ্ছে ওদের সাথে আমাদের রাজনীতির পার্থক্য। আমাদের নেত্রী এই রাজনীতিটা তিনি এক্সপ্যান্ড করেছেন, ছড়িয়েছেন, এবং ওনাকে কি মানুষ সাধে আপোষহীন বলতেন। আমি দুটো কথা বলতে যে বারবার ম্যাডামের তুলনা করি এবং তারেক রহমান সাহেবের তুলনা করি। ধরুন এরশাদ ইলেকশন করলেন, ইলেকশন করলেন মানে সামরিক শাসন জারি করার পর উনি ইলেকশন করলেন। উনি 88 সালে একটা ইলেকশন করলেন, মানে দুঃখিত, উনি 86 সালে ইলেকশন করলেন, যেটা কোনো সামরিক শাসনকে বৈধতা দেওয়া হলো। সেই ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলো। আমাদের নেত্রী এবং শেখ হাসিনা উভয় বলেছিলেন যে এরশাদের অধীনে নির্বাচন যাব না, করব না। তো আমাদের ওরা মনে করলে কথা বলে আমাদেরকে ওরা মনে ট্রাফে ফেললাম। অল অন এ সাডেন উনি সিদ্ধান্ত নিয়ে উনি নির্বাচনে যাবেন। উনি নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে যেটা হলো যে তিনি বিরোধী দলের নেত্রী হতে পারলেন, কিন্তু আমার নেত্রী জনগণের কাছে অভিধা পেলেন যে আপোষহীন নেত্রী, উনি গেলেন না। 88 সালে শেখ হাসিনা বুঝলেন যে ভুল হয়ে গেছে তার, ফলে উনি 88 সালে এরশাদ যখন নির্বাচন আবার করলেন, তিনি সেই নির্বাচনে গেলেন না। প্রমাণটা কি হলো? যে নির্বাচন জনগণ বয়কট করে, রাজনৈতিক দলগুলো বয়কট করে, এরপরে সেই সরকার থাকে না, থাকতে পারে না যদি সবাই মিলে বয়কট করে।
এরশাদ কিন্তু ফল হয়ে গেল 90 সালে, তাই না? আমি তারেক রহমানের প্রসঙ্গ তুলেছি এই একটা কারণে, এই যে আপনাদের টেলিভিশন চ্যানেলে, মানে আমি আপনার কথা বলছি, এরকম অনেক অসংখ্য টেলিভিশন চ্যানেলে আমি যখন টকশোতে যেতাম, অনেকে আমাকে মানে 7ই জানুয়ারি নির্বাচনের আগে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, পরেও প্রশ্ন করেছেন, ফেব্রুয়ারির দিকে অনেকে প্রশ্ন করতেন, এই যে আপনার নির্বাচনে গেলেন না, তার উদাহরণ টানতেন যে ইমরান খানের দিকে তাকান। ইমরান খান দেখেন নির্বাচনে গিয়েছেন, কারাগারে ছিলেন, জেলে আছেন, কিন্তু উনি ওনার দলকে নির্বাচনে পাঠিয়েছেন, ওনার মার্কা নাই, কিন্তু তারপরে উনি কিন্তু ইলেকশন করছেন স্বতন্ত্র হিসেবে। পলিটিক্স শুড বি লাইক দ্যাট। আপনাদের স্পিরিট এটা হচ্ছে ছিল, তারেক রহমান বিরাট ভুল করলেন। আমি বললাম যে নো, এর সাথে যোগ করতে চাই, অনেকে বলতো যে আপনারা নির্বাচনে যাচ্ছেন না তো নিঃশেষ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, দল থাকছে না, এই প্রশ্নটা কিন্তু প্রশ্ন করতেন। কিন্তু তারেক রহমান আমাদের যখন মিটিং হতো তখন উনি বলতেন যে আপনারা নির্বাচনে যাবেন না, বরং আমরা তাদেরকে নিঃশেষ করে দেব। শেখ হাসিনাকে আমরা পারপেচুয়ালি অব্যাহতভাবে তাকে আমরা অবৈধ স্ট্যাটাস দিয়ে রাখবো। তিনি যে জনগণ দ্বারা নির্বাচিত নন, গণতন্ত্র মানুষের বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল। জনগণ দ্বারা সরকার হতে হবে, জনগণের জন্য হতে হবে, জনগণ কর্তৃক হতে হবে, তাই তো? তো দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। তো এই হাসিনা সরকার তো তা ছিল না। তো ফলে যখন আমরা নির্বাচনে গেলাম না, অন্যান্য মানে বাম থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলই, মোটামুটি আওয়ামী লীগ ছাড়া কেউই তো নির্বাচনে গেল না, তখন শেখ হাসিনাকে বলতে বাধ্য হতে হলো। উনি বললেন যে সব জায়গায় কিন্তু ডামি ক্যান্ডিডেট রাখতে হবে। তার মানে নির্বাচন হয়ে গেল আমি মানে আওয়ামী লীগ, ডামি দিয়ে নির্বাচন। সেদিন আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পতনের যে কফিনটা হবে, সেই কফিনের শেষ পেরেক মারলেন উনি 7ই জানুয়ারি নির্বাচন করে। ওনাকে অচিরেই পলিটিক্যাল কফিনে ওনাকে ঢুকতে হবে। আমি এই আলোচনার আগে আপনাকে বলেছিলাম, আমি আপনার ফেসবুক আমার ফেসবুকে 31শে মেতে আমার ফেসবুকে স্টিল ইট এক্সিস্টস, এটা আমি বলেছিলাম অনিবার্যভাবে শেখ হাসিনা সরকারকে সরকার কলাপসের দিকে আগাচ্ছে। কেন বললাম? বিকজ পলিটিক্স তো একটা ম্যাথমেটিক্স। 2 দুগুণে 4, 4 থেকে আপনি 2 বাদ দেন, 2 হয়ে যাবে, 2 সাথে 3 যোগ করেন 5 হবে। রাজনীতি একটা হিসাবের ব্যাপার। উনি জনগণকে তোয়াক্কা করেন, উনি তোয়াক্কা করেছেন শুধুমাত্র ভারতকে, দিল্লিকে করেছেন। দিল্লি আছে তো আমরা আছি, যেটা ওনার দল গর্বের সাথে বলতো। এটা তো লজ্জা হওয়ার কথা ছিল যে জনগণকে তোয়াক্কা করে, দিল্লির তোয়াক্কা করে। তো জনগণকে তো, আপনি যেটা অভ্যুত্থানের কথা বলেন, জনগণ তো দেখে দিল, জনগণ দিল্লি বলেন, ওয়াশিংটন বলেন, পাকিস্তান বলেন, লাহোর বলেন, কাউকেই তোয়াক্কা করে না। কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। ইন পলিটিক্স, ইন সোসাইটি, দে ডিটারমাইন। মানুষকে কতদিন আপনি রুদ্ধ করে রাখবেন? ইয়েস, 1 বছর 2 বছর। পৃথিবীতে এরকম অনেকে বলতো ভাই শেখ হাসিনা যতদিন আছে ততদিন থাকবেন, না। হিটলার, মুসোলিনি অনেকদিন ছিল, মুসোলিনি বহুদিন, ইউরোপীয় মুসোলিনি দীর্ঘদিন তার স্বৈর শাসন চালিয়েছে, বাট হি হ্যাড টু গো, যেতে হয়েছে, সময় লাগে। তরুণ যুব সমাজ যখন আন্দোলনে এক হয়ে যায় তখন হয়। আমরা যদি একটু মধ্যের দিকে আসি, আমরা মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন, বাংলাদেশিটাকে কিভাবে জাস্টিফাই করলেন এবং আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে সংবিধানে তিনি যেটি করলেন। আমরা এই যে বিগত 15 বছরের শুরুর দিকে কথা যদি বলি, এই পতিত সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এই বেগম খালেদা জিয়াকে তাকে নানাভাবে তাকে আসলে মেরে ফেলা ছাড়া, দৃশ্যমান বা মেরে ফেলা ছাড়া বাকি যতটুকু কষ্ট সবটুকু কষ্ট, ইন অল রেসপেক্ট তাকে হিউমিলেশন করেছেন। এই যে ট্রাক দিয়ে বলছিলাম, বালির ট্রাক বাসার সামনে রেখে দেওয়া, তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলেন, সেখানে তাকে বের হতে দিল না, তার একটি ছেলে বিদেশে মারা গেল, সেখানেও তার উপরে আমি শুধু আপনাকে একটা ব্যক্তিগত আমি বলতে চাচ্ছিলাম না, কোথাও বলিও নি, সেটা হচ্ছে যে আপনার যখন ওনার রায়টা বোঝা যাচ্ছিল তো সব একেবারেই আপনার স্ক্রিপ্টেড রায়টা, তো মানে আপনার এই রায়টা বিশেষ জায়গা থেকে এটা ড্রাফটেড হয়েছে, বিচারক পাঠ করেছে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে, অর্থাৎ এটা অবধারিত ছিল। এবং ম্যাডাম নিজেও বোধ করতেন যে যেভাবে হোক না কেন তাকে হিউমিলেট করা হবে, জনগণের চোখে তাকে মানে আপনার দোষী করে তাকে শাস্তি দেওয়া হবে ইত্যাদিগুলো তারা করবে। তখন উনি শি ওয়াজ ভেরি স্ট্রং লেডি, আই মাস্ট সে। কারণ আমি তো আমার ছাত্র জীবন যখন উনি বিএনপিটি জয়েন করেন নাই, সেই আমল থেকে তো ওনার সাথে আমার জানাশোনা, ওঠা বসা ইত্যাদি। তারপর আমি যখন ছাত্র দলের মানে প্রেসিডেন্ট হলাম তখন তো উনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, এবং তারও আগে থেকেই তো মানে বিএনপিতে উনি যোগদান করলেন, পরে ভাইস চেয়ারম্যান হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও হলেন একসময়, পরে চেয়ারপারসন হলেন, নানা পর্যায়ে তো মানে তার সাথে আমাদের ইন্টারাকশন ছিল। আই ফাউন্ড হার রিয়েলি ভেরি স্ট্রং, মানে সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই দৃঢ়চেতা। বাট কখনো কখনো উনি একেবারেই মানে কখনো
মানুষ তো আফটার অল। জি জি। কখনো কখনোই কেঁদেও ফেলতেন। এমনি একটি মোমেন্টে মানে আমি এবং উনি বা আমাদের পার্টি কাজ উনি শুধু মানে রায়টা হওয়ার 3-4 দিন আগে তখন বলছিলেন যে আমার জেলে যেতে তো আমার কোনো আফসোস নাই, পলিটিক্যাল কজ, আমি পলিটিক্স করি, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু যেই কথা বলে শেখ হাসিনা আদালত আমাকে মানে ইয়ে করবেন, অর্থাৎ এতিমের টাকা আত্মসাৎ করার কথা বলে, এতিমের টাকা আত্মসাৎ করার কথা বলে যেভাবে তাকে জেলে পাঠানো হচ্ছে, উনি বলেন যে আমি মানে উনি খুব লজ্জা পাচ্ছিলেন। উনি জানেন যে জনগণ এটা বিশ্বাস করবেন না, উনি খালি বললেন যে এই কথাটা উচ্চারিত হবে, উচ্চারণ করছে, এতে উনি খুব লজ্জাবোধ করতেন। এবং দেখেন আপনি মানে এটা আমাদের দেশে মিডিয়াতে এগুলো আলোচনা করে না, শেখ হাসিনা এবং তার দলের লোকেরা শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা করলেও তার অনেক বছর জেল হয়। কেন? যে আদালতে আমাদের নেত্রীর বিরুদ্ধে রায়টা উচ্চারণ হলো, সেই আদালত কিন্তু, আমি দায়িত্ব নিয়ে বলছি, রায়টা আমি পড়েছি, দায়িত্ব নিয়ে বলছি, বিচারক কোথাও বলেন নাই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, এতিমের টাকা আত্মসাৎ করেছেন, এই আত্মসাৎ শব্দটা উচ্চারণ করেন নাই, আদৌ শব্দটা উচ্চারণ হয় না, তসরুপ করেছেন সেটা উচ্চারণ হয় নাই। কিন্তু যেটা আদালতে অনুচ্চারিত বিষয়, আদালত যেটা বলেননি, সেইটা উনি মন গড়া ভাবে এতিমের টাকা আত্মসাৎ করেছে, এটা হাজারবার শেখ হাসিনা এবং ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে বেগম খালেদা জিয়াকে হিউমিলেট করা, তাকে অপমানিত করা, তাকে অপমানিত করাই ছিল, এটা একটা স্যাডিস্ট, শেখ হাসিনা তো একটা স্যাডিস্ট ছিল, মানে অপরকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, অপমান করে, হ্যাঁ, হত্যা করে, তিনি ওটা তো আছে, ওটা তো একেবারে সিরিয়াস ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। কিন্তু আমি ওনার আরেকটা বৈশিষ্ট্য যেটা আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে উনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করে, হ্যাঁ, উনি মানে একজন আনন্দ বোধ করতেন, ছোট করে, হেও করে, ওনার দলের লোকদেরও উনি এটা করতেন। ব্যারিস্টার রফিকুল হকের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যে লোকটা 111-এ শেখ হাসিনার জন্য আন্দোলনে লড়লেন, পক্ষ নিলেন, আদালতে দাঁড়ালেন, মানে তার পক্ষে দাঁড়ালেন 111-এর সময়। উনি একটা জাতীয় স্বার্থে উনি একটা পরামর্শ দিয়েছেন, উনি ব্যঙ্গ করে বলেন যে মানে মুখ বেঁকিয়ে বলেন আমি কার খালুরে। এটা এই ধরনের একটা প্রবচন কি প্রধানমন্ত্রীর মতো মানুষ, উনি ভোটে নন বটে, কিন্তু প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছেন, তো ওই চেয়ারে বসে একটা লোক কি এরকম একটা মানে কাজের বুয়াদের মতো কথাবার্তা বলতে পারেন নাকি? নিশ্চিত বলতে পারেন না। তো ওনার মধ্যে একটা স্যাডিস্ট অ্যাটিটিউড ছিল ওনার। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, হেয় প্রতিপন্ন করা, এটা ওনার একটা মানে আমার মনে হয় একটা শখ বলেন, নেশা বলেন, একটা টেন্ডেন্সি ওনার মধ্যে ছিল। এবং এটা দেখেন সবচেয়ে, আমি যে কথাটা একটু শেষ করে, দেখেন আল্লাহর কি বিচার, আল্লাহর কি বিচার, সেটা তো বটেই। করোনার মধ্যে তো উনি মানে ওনাকে যে পরিস্থিতির মধ্যে রাখছিল, আপনি কি মনে করেন মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে ছেড়ে দিয়েছিলেন? সেক্লুডেড অবস্থায় উনি নিঃসঙ্গ কারাগারে নিঃসঙ্গ অবস্থায় ছিলেন, তিনি অন্য কোনো জেলমেট নাই, কেউ নাই, এবং একটা পরিত্যক্ত ভবনে একবার ড্যাম স্যাঁতসেঁতে এরকম একটা ঘরের মধ্যে ওনাকে রাখা হচ্ছিল। তো করোনা বিস্তৃতি লাভ করলো, ওনার মধ্যে ভয় পেয়ে বসলো যে করোনার মধ্যে যদি মারা যায়, যদি পাবলিক যদি বলে তো মেরে ফেলছে, সেজন্য ছেড়ে দিল, বলে তো মরলে বাসায় যায় মরুক নাকি, কারণ করোনাতে প্রচুর লোক মারা যাচ্ছে, তার দলের মন্ত্রী টন্ত্রী অনেকে তো মারা গেছে। ও যে বলেন রাখে আল্লাহ মালিকে। বেগম খালেদা জিয়া আপসীন 111 সময় তাকে দেশ ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল, উনি জান না, উনি বলছেন যে এই দেশে আমার ঠিকানা, এই দেশে আমার মাটি, আমি মারা গেলে এই দেশের মাটিতে মারা যাবো, আমি বিদেশে যাব না। সে কাছে তো জানের ভয় চলে গেছিলেন। এখন দেখেন ইজ্জতের মালিক তো আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, লানত দেওয়ার মালিক আল্লাহ। আপনি ভালো কাজ করবেন ইজ্জত পাবেন, আপনি খারাপ কাজ করবেন লানতও পাবেন, আপনি পৃথিবীতেই পাবেন, পরকালে তো বিচার আছেই, কিন্তু পৃথিবীতে আল্লাহ তার নজির দিয়ে দেন। আপনি দেখেন কাতারের আমির, কাতারের বাদশাহ, সদাকত আমির মানে তো দেশের বাদশাহ, তিনি তার প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার ট্রিটমেন্টের জন্য তাকে ক্যারি করার জন্য পাঠিয়েছেন। মানে এটার জন্য আমাদের পে করতে হচ্ছে না, মানে কত মানে মুসলিম উম্মাহ একটা আউট অফ লাভ, যে বেগম খালেদা জিয়া তার কন্ট্রিবিউশন টুয়ার্ডস মুসলিম উম্মাহ, তার শাসনকালে মুসলিম উম্মার প্রতি তার যে কন্ট্রিবিউশন ছিল, তার যে অবদান ছিল, এবং তিনি একজন সৎ নারী প্রধানমন্ত্রী হিসেবে তার যে বিশ্বময় তার যে একটা পরিচিতি ছিল, সেটা থেকে উনি এখন অসুস্থ, জাস্ট তার পাশে দাঁড়িয়েছে। কাতারের জনগণ
কাতারের শাসক, তারা বেগম খালেদা জিয়া ধনী দেশের মধ্যে একটি দেশ এবং মুসলিম উম্মার মধ্যে গুরুত্বপূর্ণ এবং একটি দেশ। তার পাশে দাঁড়িয়েছেন। জি, আমরা একটা বিরতিতে যাই। আমি শেষ করতে যেভাবে দেখেন, আরেকজন হায়াত মৌতের মালিক তো আল্লাহ, জি, সবকিছুর মালিক আল্লাহ। উনি নিজের ওনার সাথে আপনার যে লাস্ট সশস্ত্র বাহিনী দিবসে আমরা প্রধান উপদেষ্টা পরিষদের যে তারা যে সম্মান প্রদান করছেন, আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ ইট ওয়াজ ডিউ ফর হার। তারা খুব যোগ্য কাজটি করেছেন, আমাদের দেশে তাই হওয়া উচিত। এবং সেনাপ্রধান সেদিন দেখা করতে গিয়েছেন, দেখাও করতে গিয়েছেন। ছাত্ররা যারা মানে ছাত্রদের একটা অংশ যারা আন্দোলনে বড় ভূমিকা পালন করছেন, তারাও মানে আমাদের নেত্রীর প্রতি তারাও সম্মান প্রদর্শন করেছেন। আর আরেকজন কি করলেন, পেছন দরজা, বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে গেলেন, দেশ ছেড়ে চলে গেলেন। রিফিউজি স্ট্যাটাসে আছেন না কোন স্ট্যাটাস আমরা জানি না। আমি সোহেল তাজের বক্তব্য দিয়ে আপনার এই পার্টির বক্তব্য শেষ করব। সোহেল তাজ ছিলেন বাংলাদেশের মানে সোহেল তাজ এখনো বেঁচে আছেন, তার বাবা তাজউদ্দিন সাহেব, তার বাবা ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের। তার ছেলে এবং যিনি সোহেল তাজ, তিনি শেখ হাসিনার ক্যাবিনেটে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করেছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তার সাথে বনিবনা হয়। তিনি তার স্ট্যাটাসের মধ্যে উল্লেখ করেছেন যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। তাহলে এই শব্দটি কি অন্য কোন দেশের মানুষের বেলায় প্রযোজ্য? তার দলেরই লোক সেখান থেকে বলছেন, যিনি তার দলের মন্ত্রী ছিলেন, কিন্তু সে দল ত্যাগ করেননি এখনো, রাইট? এবং সেই বলছেন। সুতরাং এই যে লানতের মুখে শেখ হাসিনা পড়লেন, কি বলবো আর, এখান থেকে পলিটিশিয়ানদের শিক্ষা যে আমরা আলোচনায় ফিরবো। আমি একটা কথা বলে একটু এই আলোচনাটা শেষ করতে চাই নিজের থেকে। আমি আইন উপদেষ্টার একটা বক্তব্য, আপনি যেহেতু খালেদা জিয়ার যে তার উদারতার কথা বলছিলেন এবং শেখ হাসিনার যে স্যাডিস্ট সে কথা বলছেন, আইন উপদেষ্টা তার ফেসবুক স্ট্যাটাসের একটা অংশে বলেছেন, আমি তার স্বাস্থ্যের কথা, হাসিনার শাসনামলের দুঃসময়ের কথা জানতে চাই। একবার উচ্চারণ করেনি শেখ হাসিনার নাম। হ্যাঁ, এবং সেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রফেসর ডক্টর আসিফ নজরুল বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি বলেছিলেন যে হাসিনার শাসনামলের দুঃসময়ের কথা আমি জানতে চাই আপনার কাছ থেকে। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? প্রশ্ন করেছিলেন ডক্টর আসিফ নজরুল। তিনি একটু নীরব থাকেন, তারপর একটু আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, রাগ করে কি হবে, আল্লাহর কাছে বলি। এই যে বেগম খালেদা জিয়ার যে মহত্ব, বেগম খালেদা জিয়া, এই কথাটি উনি ঠিক কারাগারে যাওয়ার আগে তিনি বললেন, ঠিক একই কথা তিনি আমার সামনে বলেছিলেন যে যা কিছু বলার আল্লাহর কাছে বলে রাখলাম। নিশ্চয়ই আমি ডক্টর আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই। আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটি কথা লিখে জনগণকে জানালেন যে আসলে বেগম খালেদা জিয়া কতটা মানবতাবাদী একজন মানুষ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর আসাদুজ্জামান রিপনের সাথে, বিএনপির ভাইস চেয়ারম্যান, নির্বাচনে জনগণের প্রত্যাশা নিয়ে, এবং সে আলোচনায় আবার আমরা ফিরে আসবো এবং একই আলোচনা আমাদের সাথে বিরতির পর আবার অতিথি থাকবেন ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম নির্বাচনে জনগণের প্রত্যাশা নিয়ে। সে কথা বলতে গিয়ে মরম রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার উপর যে জুলুম নির্যাতন, তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল এবং গত 15 বছরের নানা রকম পতিত সরকারের অপকর্মের কথা আমরা শুনছিলাম ডক্টর আসাদুজ্জামান রিপনের কাছ থেকে। তিনি রয়েছেন আমাদের সাথে। ইবন ভাই, আমরা তো আগামীকাল নিশ্চয়ই সব ঠিক থাকলে খালেদা জিয়া ইনশাআল্লাহ তিনি যাবেন, ফিরে আসবেন। আমরা আশা করব যে তারেক রহমান সাহেব তিনিও সঠিক সময় দেশে চলে আসবেন, দেশের নেতৃত্বের হাল ধরবেন। বেগম খালেদা জিয়া তো আছেনই তার সামনে। আমরা এখন যে কথাটা নিয়ে আলোচনা করতে চাই, ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট ম্যাডামের চিকিৎসার একটা ব্যাপার তো আছেই, এবং একমাত্র ছেলে হিসেবে তার একটা ব্যক্তিগত দায়িত্ব আছে। তার মায়ের ব্যাপার তো সবকিছু তার মা, তাই না? তো সুতরাং এই চিকিৎসার দেখভালটা উনি করছেন। এটা ওয়ান অফ দ্য রিজন যে মায়ের চিকিৎসার ব্যাপারটি দেখভাল করা আগে সেটেল হোক, তারপরে তিনি হয়তো নিশ্চয়ই। এবং আমি এখন একটা প্রসঙ্গে আসতে চাই। আমরা বেগম খালেদা জিয়া এবং তার প্রতি দেশের মানুষের 18 কোটি মানুষের নিশ্চয়ই দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু থাকবে এবং সেই দোয়া ভালোবাসা নিয়ে তিনি আগামীকাল যাবেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। এটা আমরাও বিএনপি নেতা নেতৃত্বের মতো আমরাও কামনা করি, দেশের জনগণের মতো কামনা করি। আমরা যেহেতু নির্বাচনের কথা বলছিলাম, জনগণের প্রত্যাশার কথা বলছিলাম, নির্বাচনের পূর্বে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে, জনগণ কিন্তু অনেক কিছু প্রত্যাশা করে। আমি যদি বলি, আজকে আমরা দেখেছি যে বিডিআর হত্যাকাণ্ডে নিয়ে কিন্তু একটা বড় ধরনের একটা আলোচনা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান তিনি বলেছেন, আমি কোট আনকোট করে বলছি,
বিডিআর হত্যাকাণ্ডের কথা বলছি। এর ফাঁকে কিন্তু আপনি মাথায় রাখবেন যে আমরা এই সরকারের গুম খুম শামলা চত্বরের হত্যাকাণ্ড কিন্তু আমাদের কিন্তু মাথায় আছে। শুধু আজকে যেহেতু এটি আলোচনায় বড় করে এসেছে, ফজলুর রহমান সাহেব বলেছেন, জেনারেল ফজলুর রহমান সাহেব বলেছেন, পলাশির মতো সেনাবাহিনী দাঁড়িয়েছিল আর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছেন। ফজলুল করিম সাহেব আরও বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড জড়িত হিসেবে আমরা সবচেয়ে বেশি সন্দেহ করি শেখ হাসিনাকে। তিনি স্পষ্ট করে কিন্তু আজকে গণমাধ্যমে বলেছেন তিনি ভারতে অবস্থান করছেন, আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রত্যাপন করতে বলবো, কিংবা আমাদের দল সেখানে গিয়ে তার সাক্ষাৎকার নেবে, বিডিআর হত্যাযজ্ঞ সম্পর্কে জানবার চেষ্টা করবে। এই যে আমরা বলি যে জনগণের প্রত্যাশা এবং নির্বাচন, এই সব কিছুর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে দেশের গত 15 বছরের যে জঘন্য অপরাধ করে তার মধ্যে বিডিআর হত্যাকাণ্ড একটা বিষয়। এবং ফজলুর রহমান সাহেব অত্যন্ত নির্ভয় একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু আজকে বলেছেন সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিন্তু শেখ হাসিনা কথা বলেছেন। আপনি কিভাবে দেখছেন সার্বিক বিষয়টাকে? ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা তো মানুষের মধ্যে এরকম একটা ধারণা ছিল, আলোচনা ছিল, নিঃসন্দেহে অবশ্যই আলোচনা ছিল। এতগুলো আপনার খেয়াল আছে, নিশ্চয় আপনার খেয়াল থাকার কথা, যখন আমাদের ম্যাডামকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যখন উচ্ছেদ করলো শেখ হাসিনা, তখন আপনি ভিডিও ফুটেজ চেক করেন, দেখবেন সেদিন তিনি বলেছিলেন যে এই বিল্ডিংটা ভেঙে, এখানে তো অনেকখানি জায়গা আছে, এই বিল্ডিংটা ভেঙে এখানে বিডিআরে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারদের জন্য এখানে হাই রাইজ বিল্ডিং করা হবে। শেখ হাসিনাকে ওই জায়গার মধ্যে 1 খণ্ড ইট কাউকে বরাদ্দ দিয়েছেন, হাই রাইজ বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট তো দূরের কথা, ওইখানে যে সমস্ত স্থাপনা তৈরি হয়েছে তার 1 খণ্ড ইটের মালিকানা দাবিদার কি বিডিআর শহীদ পরিবার কেউ হয়েছিলেন? না। তার মানে এই কথাটা, এই উদাহরণটা আমি এই কারণে টানলাম যে শেখ হাসিনার ভেন্ডারটা ছিল বেগম খালেদা থেকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে। ওই বাড়িটি ছিল মানে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার বাসস্থান না, জিয়াউর রহমান ওই বাড়িতে বাসস্থান করছেন সেটা না, ওইটা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটা বাড়ি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন 26শে মার্চে 1971 সালে, যিনি বলছেন আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেই মেজর যে ওই বাড়িতে বসবাস করতেন। ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, স্বাধীনতার বহুতে পরে ওই বাড়িতেই জিয়াউর রহমান বসবাস করতেন। এই বাড়িটা পরবর্তীতে ইট ওয়াজ কনভার্টেড ইনটু আপনার কি বলে রেসিডেন্স অফ ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। উনি আর্মি চিফ অফ স্টাফ হওয়ার পর কিন্তু ওই বাসা ছাড়েননি, মানে ওই বাসাটা ত্যাগ করে চিফ অফ আর্মি স্টাফের বাসায় যান নাই। চিফ অফ আর্মি স্টাফের বাসায় ছিলেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। আচ্ছা, উনি কিন্তু বাসাটাই ছিলেন, কারণ ওই 72 সাল থেকে বাসাটাই ছিলেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে নিয়ে চলে স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি ওখানে তারেক রহমান, ওখানে আরাফাত রহমান কোকো ওখানে রেজ হয়েছেন, বড় হয়েছেন, ওখান থেকে স্কুলে গিয়েছেন ইত্যাদি। তাদের শৈশবকাল, কৈশোর, পুরো বয়সটা তো ওই বাড়িতে ছিল। বাড়িটার প্রতি একটা অন্যরকম আবেগ, ভালোবাসা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটা বাড়ি ছিল এটা। ওখান থেকে উচ্ছেদ করতে হবে, শেখ হাসিনা প্রতিহিংসা, ওখান থেকে বেগম খালেদা থেকে উচ্ছেদ করতে হবে, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটাকে একেবারে গ্রাউন্ড জিরো বানিয়ে দিতে হবে। করেছেন তাই, কিন্তু ওটা তখন করার সময় উনি একটা মানে একটা অন্যদের যাতে এটা নিয়ে খুব তীব্র কোনো প্রতিক্রিয়া না হয় সেজন্য ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাটা বললেন যে ওই অফিসারদের পরিবারগুলোকে এখানে পুনর্বাসন করা হবে, তাদেরকে এখানে অ্যাপার্টমেন্টে তাদের পুনর্বাসন করা হবে। আসলে করেছেন না, তো উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে ওখানে বের করা, উদ্দেশ্য ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানটাকে একেবারে গ্রাউন্ড জিরো বানিয়ে দেওয়া। তিনি তাই করেছেন। এখন আপনি আসেন বিডিআরের হত্যাকাণ্ডের ব্যাপারে, আমি আপনাকে মানে আপনি আগে যদি জানতাম যে আপনি এই বিষয়ে কথা বলতে হলে আমি আপনাকে ওই রেফারেন্সটা আগে দিতাম, হয়তো আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে শুনিয়েও দিতে পারতেন। মেজর জেনারেল মঈনুল ইসলাম ঢাকা সিটির মানে আপনার শেখ হাসিনা আমলে মানে আপনার একটা প্রহসনের ভোটে নির্বাচিত মেয়র ছিল আতিকুল ইসলাম, তার আতিকুল ইসলামের আপন ভাই মঈনুল ইসলাম। উনি বিডিআর হত্যাকাণ্ডের পরে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ কি বলে আপনার মানে ব্রিগেডিয়ার হিসেবে তিনি জয়েন করলেন, লেটন প্রমোটেড অ্যাজ মেজর জেনারেল। দেন উনি বিডিআরের চিফ হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন। আই এম নট শিওর উনি বোধহয় সেনাবাহিনী প্রধান হননি না, রাইট। ওনার একটা স্টেটমেন্ট আছে, ওনার একটা ইন্টারভিউ আছে, এটা আপনি গুগলে সার্চ দেন। সেই ইন্টারভিউতে তো ভয়াবহ কথা বলেছেন। শেখ হাসিনার নিয়োগকৃত যে বিজিবি বিডিআরটাকে যাকে একটা পোশাক বদলে নাম বদলে যখন এটাকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বানালো, সে বর্ডার গার্ড অফ বাংলাদেশের ফার্স্ট যিনি মানে এতগুলো অফিসার কিলিং এর পরে
বিডিআর অফিসারদের কিলিংয়ের পরে যিনি ফার্স্ট বিডিআরের বিজিবির ডিজি হলেন, তিনি কি বলেছেন? তিনি তো শেখ হাসিনা আমলের অ্যাপয়েন্টেড, শেখ হাসিনার লোক, একেবারেই মানে ওই ঘরানার লোক, সোজা কথা। একেবারে জেনেটিক টেস্ট ছাড়া তো এদেরকে বানানো হতো না। আচ্ছা, তো উনি তো ভয়াবহ, উনি তো বলেছেন যে এটা ইনভলভমেন্ট ভারতের ছিল এই অফিসার কিলিংয়ের, আরও অনেক অনেক কথাবার্তা ছিল। তো সুতরাং ওইটাকে আপনি ওই ফরমার বিডিআর ডিজির বক্তব্যটা আপনি টেস্টিমনি, আমি জানি না যে জেনারেল ফজলুর রহমান উনি ওই বক্তব্যটাকে টেস্টিমনি হিসেবে গ্রহণ করেছেন কি করেছেন। উনি বলেছেন, উনি নিজেও বলেছেন প্রতিবেশী দেশের কথা তিনি না, উনি বলেছেন, কিন্তু আমি বলছি আচ্ছা তিনি সেটাকে এভিডেন্স হিসেবে নিয়েছে কিনা। উনি এভিডেন্স হিসেবে নিতে পারতেন, টেস্টিমনি হিসেবে নিতে পারতেন। ইভেন আপনার পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ওই মইনুল ইসলামকে উনি আবারও সাক্ষাৎকারে নিয়ে আসতে পারেন। আর ওনার বক্তব্য তো এখন মানে আপনার সারা পৃথিবীতে মানে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তো উনি যে বক্তব্য বলেছেন এটা উনি ওনার কমিশন চাইলেই মানে তারা গভর্নমেন্টের মাধ্যমে ইন্ডিয়াকে জিজ্ঞেস করতেই পারেন, এটা হওয়া উচিত। এটা আপনার এটা তো আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এতগুলো অফিসার, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু এতগুলো অফিসার মারা যায়নি। আমাদের এন্টার 9 মাসের মুক্তিযুদ্ধ, আমাদের এন্টার মানে মুক্তিযুদ্ধে এতগুলো সেনা অফিসার মারা যায়নি। তো যেই সমস্ত অফিসারগুলো মারা গেল, দে আর ভেরি ব্রাইট, দে আর ভেরি শার্প, এবং তারা পরবর্তীতে বাংলাদেশ আর্মিকে লিড করতে পারতেন এবং এই ধরনের অনেক অফিসার ছিল, তাই না? সে সমস্ত অফিসারগুলোকে মানে আপনার মানে হত্যা করতে প্রকারান্তরে বাংলাদেশ আর্মির ব্যাকবোনে আঘাত করা হয়েছিল আমি মনে করি। মানে আপনার সন্দেহ কোন দিকে, কিভাবে, যেটা উনি আমি আপনাকে বলি, আমি এই মুহূর্তে আমি দুটো স্টেটমেন্টকে আমি মানে করব, কি বলে, আমি আমলে নিতে চাই। একটা হচ্ছে যে মানে যিনি কমিশনের প্রধান তিনি যেটা বলেছেন, নিশ্চয়ই তিনি ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্য দিয়ে তিনি কথাগুলো বলেছেন, তিনি সন্দেহাতীতভাবে বলেছেন। হ্যাঁ, তিনি বলেছেন, রাইট। দ্বিতীয়ত হচ্ছে ইমিডিয়েটলি মানে এই কিলিং এর পরে যেই বিডিআরটাকে মানে ইন দ্য নেম অফ পুনর্গঠন, রিঅর্গানাইজেশন প্রোগ্রামের নামে যে বিজিবি করা হলো, সেই বাহিনীর প্রধানও তো একই কথা বলেছেন। সুতরাং মানে আমি তো আই এম নট এন ইনসাইডার, বেসিক্যালি আই এম অ্যান আউটসাইডার, আই এম এ পলিটিশিয়ান, তাই না? তা আমি তো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যটাকেই আমি মানে, কিন্তু সেই সময়কার দৃশ্যপট আমরা দেখতে পেয়েছি, কেউ সাদা পতাকা নিয়ে যাচ্ছে, সেখানে আর্মি সেখানে যাবার কথা অপেক্ষায় আছে। খেয়াল আছে আপনার যে মানে জান্নাতারা হেনরি বলে একটা মেয়ের কথা খেয়াল আছে, যার 1000 কোটি টাকা, জি, ওই মেয়েটি আপনার একটা সাদা পতাকা জাহাঙ্গীর কবির নানকের সাথে উড়িয়ে এখানে যাচ্ছিল। হোয়াট ওয়াজ দ্য কানেকশন অফ জান্নাতারা হেনরি অ্যান্ড হু ওয়াজ শি অ্যাট দ্যাট টাইম? সে কে? কথাটা খেয়াল করেন, কতগুলো এগুলো সবই প্লট অ্যারেঞ্জমেন্ট, এগুলো মানে বোঝা যাচ্ছে। তারপরে আপনার কি বলে ভেতরে একদিকে নেগোশিয়েট হচ্ছে, আমরা তো এগুলো শুনেছি, নেগোশিয়েট, অপরদিকে কিলিং হচ্ছে, তাই না? অফিসারদের উদ্ধার করার ব্যাপার ছিল, যেটা পলাশির প্রান্তের যে উদাহরণ টেনেছেন জেনারেল ফজলুর রহমান, কত তো সত্য। উই হ্যাড আওয়ার আর্মি, আমাদের আর্মি তো মানে হ্যাড মানে স্টিল উই হ্যাভ, আমাদের আর্মি তো তখনও ছিল। তখন সেনাপ্রধান কিলিং হচ্ছে, এদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে সেনাপ্রধানকে ডেকে নিয়ে গিয়ে সেখানে মিটিং করছে, কিন্তু কিলিং চলছে, সেখানে কিলিং চলছে, উদ্ধার করার কোনো অভিযান ছিল না। অথচ যদি এটা, আমি তো আসলে আর্মির লোক নই, আমি মানে স্ট্র্যাটেজির আমি বুঝবো না, কিন্তু এটা তো আমি বুঝি যে জনগণ তো এটার বিপক্ষে ছিল। মানে বিডিআরের এই কার্নেজের মধ্যে যারা এই দুষ্কর্মটা ঘটে তাদের বিরুদ্ধে জনগণ ছিল। জনগণ যদি রুখে দিত, জনগণ যদি দাঁড় করো সামনে, আর্মি যদি এখানে অ্যাকশনে যেত, অপারেশনে যেত, জেনারেল মঈন তিনি তো একটা জঘন্য অপরাধ করেছেন, তিনি তো তার ওই পোশাকে থাকার অধিকার তার ছিল না। তো লোকটা তো অবশ্য আগে থেকে খারাপ লোক। ওই 75-এ যখন অভ্যুত্থান হলো তখনও একবার বঙ্গভবনে তখন ওই জুনিয়র এডিসি লেভেলে ক্যাপ্টেন লেভেলে ছিল। অ্যাট দ্যাট টাইম ও বঙ্গভবনের মানে দেয়াল টপকে পালিয়েছিল। এটা জানেন কিনা? না, সেটি তো দর্শকরাও জানে কিনা জানেন, আমার জানা নাই। না, আসলে জেনারেল মঈন, 75 এ জেনারেল মঈন, যিনি 111 এর খলনায়ক, জেনারেল মঈন এট দ্যাট টাইম প্রবাবলি হি ওয়াজ ক্যাপ্টেন, জুনিয়র ক্যাপ্টেন এট দ্যাট টাইম। আচ্ছা, 7 নভেম্বরে ও তো আপনার ওই যে কি বলে মানে খালেদ মোশাররফদের ওই যে কুর পক্ষের লোক ছিল, মানে ওই লাইনের লোক। তো 7 নভেম্বরে যে পাবলিক আবার উল্টে দেবে ঘটনাটা, 7 নভেম্বরে যে আপনার একটা যে সিপাহী জনতার অভ্যুত্থানে দেবে, এটা তো সে জানতো না, তাই না? তো ওই যখন সিপাহী জনতার অভ্যুত্থান হয়ে গেল, জনগণ এবং আর্মি যখন বঙ্গভবনের দিকে আসা শুরু করলো, তখন এই খলনায়কটা, এই বিট্রেয়ারটা, 111-এর বিট্রেয়ারটা, ইয়েস, উই হ্যাড এ মিস্টেক, আমাদেরও মিস্টেক ছিল, নাহলে আদারওয়াইজ আমরা এগুলো বাদ বিচার করে মানে আমরা তাকে নিয়োগ কেন করতে গেলাম, এগুলো তার ব্যাকগ্রাউন্ড হয়তো জাজমেন্ট হয়নি, হোয়াট এভার। তো এটা তো মানে সেই পালানো লোক,
ও তো এটা আমি কিন্তু জাস্ট মানে সে এখন নাই বলে আমি অভিযোগ করছি তা না, এটা এটা বইটি পেয়েছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে মানে আপনার কি বলে আপনার মানে দেয়াল টপকে বঙ্গভবনে পালিয়ে গিয়েছিল, প্রবাবলি সে নিজেই লিখেছে। নিজে লিখেছে। সে তো পালিয়েছে বলতে পারবে না, বলতে পারলো যে যখন এরকম চলে আসলো তখন সে মানে আপনার দেয়াল টপকে আত্মরক্ষা করার চেষ্টা করেছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো সুতরাং একটা কাওয়ার্ড লোক, তো কাওয়ার্ডরা সবসময় কনস্পিরেটর হয়। আপনি থিওরিটিক্যালি কাওয়ার্ডরা সবসময় কনস্পিরেটর, কারণ তারা 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 তাদের মানে ন্যায় যুক্তি এই বিষয়গুলো তারা ফাইট করতে সাহস পায় না, এটা সবসময় পেছনে ওয়ার্ক করে। হি ওয়াজ এ কাওয়ার্ড অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ এ কনস্পিরেটর টু। তো সেটা অন্যায় কাজ করেছে, তাকেও আনা উচিত আমি মনে করি। মানে জেনারেল ফজলুর রহমান, আমি জানি না আপনার এই অনুষ্ঠান শুনছেন কেন, যদি শুনে থাকেন আমি মনে করব শুধু শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া উচিত না। অ্যাট দ্যাট টাইম ফর্মার আর্মি চিফ যিনি মানে সাক্ষাৎকার কেন, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা উচিত। হি মাস্ট বি ইন্টারোগেটেড। নিশ্চয় নিশ্চয়, আমরা একটা প্রস্তাব মাস্ট নট বি ইন্টারভিউড, জি রাদার হি শুড বি ইন্টারোগেটেড। রাইট। আমি ডক্টর আসাদুজ্জামান রিপনের প্রপোজালটা আমি মনে করছি যে জেনারেল ফজলুর রহমান, আপনি যদি শুনে থাকেন গ্রহণ করবেন যে যিনি তখন সেনা প্রধানের দায়িত্বে ছিলেন তাকেও কিন্তু ইন্টারোগেট করা দরকার, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা নেবেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবার, তাদের সদস্য সকলের প্রতি আমরা আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে অত্যন্ত সমবেদনা জানাচ্ছি। আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা ব্যথিত, এবং এর একটা সুস্পষ্ট বিচার নিশ্চয়ই আমরা আশা করি একজন নির্মোহ ব্যক্তি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব তিনি এটা উদ্ঘাটন করবেন এবং সঠিক দোষীদেরকে তারা বিচারের আওতা নিয়ে আসবেন। আমরা আবার একটা বিরতি নিতে চাই, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের প্রিয় অতিথি আজকে যিনি আমাদের সাথে সময় দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের সাথে। শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে আজকে নির্বাচন ও জনগণের প্রত্যাশা নিয়ে কথা বলবার জন্য রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা একেবারে শেষ মুহূর্তের আলোচনায় আসি। আমি ডক্টর রিপন, আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি নির্বাচন সংস্কার, ছাত্র রাজনীতিবিদ, এর মধ্যে ছাত্রদের মধ্যেও আবার মনে হচ্ছে যে নানা রকমভাবে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো আগামী জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটা ধারণার কথা তিনি বলেছেন, 25-এর শেষ 26-এর শুরুর দিকে আমাদের সেনাপ্রধান 18 মাসের কথা বলেছিলেন, ডক্টর আসিফ নজরুল বদির এরকম একটা কথা বলেছিলেন 25-এর শেষের দিকে, আবার প্রেস সচিব হঠাৎ করে জুন জুলাইয়ের কথা বলেছিলেন। সেটা যাই হোক, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে নির্বাচন খুব জরুরি দরকার। এখন সংস্কার, নির্বাচন, সংবিধানকে কবর দিয়ে দেওয়া, আবার নতুন সংবিধান পুনর্লিখন করা। আমরা গতকালকে দেখেছি আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি লন্ডন থেকে ফিরে তিনি বলেছেন ভাষা কথা না বলে নির্বাচনের সুস্পষ্ট কথা বলা দরকার। আপনি আসলে নির্বাচনটাকে কিভাবে দেখতে চান, কত দ্রুত দেখতে চান, এবং কত তাড়াতাড়ি জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটাকে আপনার ত্বরান্বিত করার বিষয়ে আপনার বিশ্লেষণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমি যদি প্রথমে সেনাপ্রধানকে ধন্যবাদ জানাতে চাই। ওনার প্রতিষ্ঠানের এবং ব্যক্তিগতভাবে ওনার উদ্যোগের কারণে বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছিলেন, এটা আরও বহুমাত্রিক এবং আরও বড় ব্যাপকভাবে বিপর্যয় হতে পারত, এটা উনি থামিয়ে দিয়েছেন এবং উনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। উনি রাইটলি বলেছেন 18 মাসে যে কথাটা বলছেন, মোটামুটি কিন্তু আপনি 18 মাস তো নট ফ্রম জানুয়ারি, ইট শুড বি ফ্রম 8 অগাস্ট। 8ই অগাস্ট থেকে আপনার 18 মাস হতে পারে, কথার কথা। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? 8ই অগাস্ট থেকে যদি আপনি 18 মাস ধরেন, তাহলে এই বছরের অগাস্টে 1 বছর হবে, বা মানে জুলাইতে হবে। তো তারপরে আপনি 18 মাস, মানে 18 মাস বলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হবে প্রবাবলি, নাকি? মানে 26 জানুয়ারি ফেব্রুয়ারি। তো বিএনপি আমরা বিএনপি হিসেবে আমরা যেটা চাই, আমরা চাই যে এটা অবশ্যই 25 মানে এই বছরের মধ্যেই হওয়া উচিত, যত তাড়াতাড়ি হওয়া উচিত সেটা। কারণ একটা এই সরকারটা মনে রাখতে হবে যে আপনি নিশ্চয়ই নুরুল কবির সাহেবের নিউজের এডিটরের একটা ইন্টারভিউ ছিল চিফ অ্যাডভাইজারের সাথে, একটা অনবদ্য মানে এই প্রসঙ্গে আমাকে একটু কমপ্লিমেন্ট দিতে হবে মানে আপনার গণমাধ্যমটাকে। সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের 54 বছর ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান একজন সাংবাদিক সম্পাদকের সামনে অকপটে অনেক কথা বলেছেন। সেজন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই এইভাবে মানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার জন্য। আর নুরুল কবির সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই,
উনি অফকোর্স উনি অনেক কারেজিয়াস এডিটর, উনি কখনই তোয়াক্কা করেননি, কখনোই না। মানে গণমাধ্যম ব্যক্তিত্ব বলতে যদি আমি একজন লোককে বুঝি সেটা নুল কবিরই। মানে উনি মিন করতেন এটা, উনি কেয়ার করতেন না। তো উনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন, এটা 54 বছর ইতিহাসে প্রথম এইভাবে কোনো সাংবাদিক, কোনো সম্পাদক, কোনো হেড অফ দ্য গভর্নমেন্টকে এই পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারেননি। সেখানে তিনি একটা কথা, মানে ওই কথাটাই প্রসঙ্গে আমি কমপ্লিমেন্টটা দেওয়ার ওয়ান অফ দ্য রিজন ছিল, ওখানে তিনি একটি শব্দ উচ্চারণ করেছেন, বাক্য ব্যবহার করেছেন যে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট কেন করলেন। কথাটা খেয়াল করে, বোথ অফ আস আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র। আচ্ছা আচ্ছা। ইন্টারিম গভর্নমেন্ট মানে তো অন্তর্বর্তীকালীন মানেটা কি, এটা ইট ইজ ক্লিয়ার টু অল। অন্তর্বর্তীকালীন সরকারের শুড নট হ্যাভ সো মেনি এজেন্ডাস। একটা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো এজেন্ডা বাস্তবায়ন করার কোনো কাজ নাই। এক, আপনার পদটা কি উনি প্রশ্ন করেছিলেন, হয়তো ইংরেজি সাক্ষাৎকারটা হয়তো অনেকেই খেয়াল করেননি বা পদটা হচ্ছে প্রধান উপদেষ্টা। উনি কাকে উপদেশ দিচ্ছেন? এক্সিকিউটিভ। উপদেষ্টা পরিষদের লোকেরা উপদেশ দেন কাকে? তারা তো উপদেষ্টা, মনে করেন কেউ কৃষি উপদেষ্টা, কেউ হয়তো বাণিজ্য উপদেষ্টা, কেউ হয়তো ধর্ম উপদেষ্টা। কাকে উপদেশ দিচ্ছেন? সব উপদেষ্টাদের একজন প্রধান উপদেশ আছে। এই সমস্ত উপদেশ কার কাছে যাচ্ছে? দ্যাটস এ ভেরি ভ্যালিড কোশ্চেন। তত্ত্বাবধায়ক সরকার যখন একটা নির্বাচন করে তখন তাদের এজেন্ডা থেকে শুধু নির্বাচন করা, 3 মাসের মধ্যে এটা নির্বাচন করে দেওয়া। জি। ওই সময়টাতে আবার প্রেসিডেন্ট অনেক এক্সিকিউটিভ হোল্ড করেন, রাইট? তো যাই হোক, তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাপাসিটি ভেরি লিমিটেড। ইতিমধ্যে আপনার বাজার পরিস্থিতি ঠিক করা যায়নি, সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যায়নি, এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি। অবশ্য পুলিশ খুবই ফ্রাজাইল, পুলিশ অ্যাজ ইনস্টিটিউশন পুলিশ ডেভেলপ করতে পারেনি, খুবই ফ্রাজাইল অবস্থার মধ্যে আছে। ওদের মোরাল ভেঙে গেছে এবং মোরাল ভাঙারই কথা। এটা খুবই 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 স্বাভাবিক। তারা যে অপকর্মগুলো করেছে, পুলিশ ইন্সপেক্টর জেনারেল যিনি, তিনি তো, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই ফর হিজ কারেজ, ফর হিজ ডিউ রোল। বর্তমান যিনি আইজি আছেন তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন যে পুলিশের অন্যায় অপকর্মের জন্য। সেটা ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই প্রতিষ্ঠানটা আমাকে রিপেয়ার করতে হবে। রাষ্ট্র তো পুলিশ ছাড়া চলবে না। পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ যেমন আমরা চাইনি, একইভাবে বিএনপির পুলিশও তো চাই না। আমি তো রাষ্ট্রের পুলিশ চাই। রাষ্ট্রের পুলিশের আলাদা ডিগনিটি থাকবে, যেটা আমেরিকায় আছে, ব্রিটেনে আছে, উন্নত দেশগুলোতে পুলিশের যে রোল থাকছে সেইভাবে থাকবে। আমি আমার পুলিশ প্রতিষ্ঠানটাকে সেভাবে গড়তে চাই। আমি আমার ইচ্ছা পুলিশ প্রতিষ্ঠানকে, ইভেন আমি যদি গভর্নমেন্টে যাই, মানে অর্থাৎ আমি যদি পার্ট অফ দ্য গভর্নমেন্ট হই, আমি কখনই তো পুলিশকে অ্যাবিউজ করবো না, মিস ইউজ করবো না। ওয়াই শুড আই? আমি অন্যায় করলে, রং পথে গাড়ি চালালে পুলিশ আমাকে থামাবে, জরিমানা করার অধিকার, সাহস, ক্ষমতা, রাষ্ট্রের পুলিশ, জনগণের পুলিশ। এক্স্যাক্টলি। ওই জায়গাটা আমরা এখনো পৌঁছতে পারিনি এবং এটা সময় লাগবে। আমরা একদম শেষের দিকে নির্বাচনের কথা বলছি। নির্বাচনের ব্যাপারে যেটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে, যেটা গ্রামারটাই বোঝেন না তারা, সেটা হচ্ছে সারা পৃথিবীতে যখন কোনো দেশে গণঅভ্যুত্থান হয়, যদি আপনি গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো যদি দেখেন, আমাদের পলিটিশিয়ানদের মধ্যে কেউ কথাগুলো মানে নির্বাচন চান বলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে ইন প্রেজেন্স অফ মাই লিডার তারেক রহমানের প্রেজেন্স আমাদের একটা আলোচনা সভা ছিল ছাত্র দলের মানে প্রতিষ্ঠাবাসী, সেখানে বলে উদাহরণটা টেনেছি। সারা পৃথিবীতে যত দেশে আপনার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থান সংগঠনের পরপরই দায়িত্ব হচ্ছে এটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাওয়ার ব্যবস্থা করা। জি জি। আপনি যদি 69-এর দিকে যান, যদিও তখন আমার বালক বেলা, কিন্তু আমার মনে, যেটা আমি রাজনীতি করালো, রাজনীতির পড়তে হচ্ছে, রাজনীতি চর্চা করি, রাজনীতির পাঠ্যপুস্তকের ছাত্র আমি। 69-এ যখন আপনার গণঅভ্যুত্থান আমাদের দেশের এই বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের লোকেরা যে আন্দোলনটা সংগঠিত করে, আদার পার্ট অফ দ্য পাকিস্তান তারাও মুভমেন্ট করেছে, আইয়ুব খান হটে গেলেন, প্রেসিডেন্ট আইয়ুব খানকে পদত্যাগ করতে হলো, গণঅভ্যুত্থান সূচিত হলো, তাই তো? আচ্ছা, 70 সালে নির্বাচন হলো। এইটাই হচ্ছে গতিমুখ। গতিমুখটা এইটাই, গণঅভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার। গণঅভ্যুত্থানটা কখন হয়? যে সরকারটি ক্ষমতায় থাকে, সে সরকারের যে কার্যক্রমগুলো চলে জনগণকে নো করে। জি, কর্তৃত্ববাদী সরকার, গণবিরোধী সরকার, সে তার মতন করে আইনকে ব্যবহার করে দমন নিপীড়ন করে ক্ষমতা থাকতে চায়, আর জনগণ সেটাকে ডিফাই করে বলে তুমি কেউ না। সে কারণে নির্বাচনটা, সেই জন্য তখন কি একটা গণঅভ্যুত্থান হয়ে যায়। গণঅভ্যুত্থানের পরপরই আপনার মানে নির্বাচন হয়, 2 মাস 3 মাসের কথা বলছি না আমি।
আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, মাত্র দু বছর আগেই তো বোধ হয়, 2 বছর আগে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থান হয়ে গেল না? সেখানে প্রেসিডেন্টের পালঙ্কে ওই দেশের জনগণ নিজেকে জনগণের মালিক প্রমাণ করেন না শুয়ে। আমার দেশের জনগণও তো প্রধানমন্ত্রীর পালঙ্কে শুয়ে কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য তারাও যে দেশের মালিক সেটাও তারা বুঝিয়ে দিয়েছে। এই যে দেশের মালিকেরা কখন ডিফাই করে যে তুমি যা করছো, তুমি যেভাবে চালিয়েছো এভাবে চলবে না, উই ডোন্ট ওবে ইউর রুল। আমরা জনগণের যে ক্ষমতার উৎস যেটা প্রমাণ হয়ে গেল আবার। এখন আমি যেটা বলতে চাই, শ্রীলঙ্কা নির্বাচন হলো, নির্বাচিত সরকার এসছে। আপনি যদি আরব স্প্রিং এর কথা যদি ধরেন, ওইসব দেশে আপনি তিউনিসের কথা তাকান, কি হয়েছে? নির্বাচন। সেই মরক্কোর কথা যদি তাকান, নির্বাচন ইজ দ্য অনলি অ্যান্সার। হ্যাঁ, এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে ইয়াস আমাকে রিফর্ম করতে হবে, সেখানে আমাকে 2-1 মিনিট সময় দেবেন। রিফর্ম লাগবে, রিফর্ম একটা চলমান প্রক্রিয়া। আমার দল বেগম খালেদা জিয়াকে দিয়ে আপনি শুরু করেছেন, আমার দলের নেত্রী। আমার বেগম খালেদা জিয়া কিন্তু ইলেকশনের সময় ওনার প্রমিস ছিল না যে আমি নির্বাচিত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা করব, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাব। উই ডিড নট হ্যাভ দ্যাট কাইন্ড অফ প্রমিস বিফোর দ্য পিপল। বাট বিরোধী দলের তরফে তাদের দাবি ছিল, মানে অ্যাট দ্যাট টাইম তারা মাইনরিটি ছিল, তার জন্য তারা বিরোধী দল। আমার নেত্রী কিন্তু সেটা মেনে নিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলেন না। এটা তো একটা সংস্কার। আমার নেত্রী উনি না, তাছাড়া 31 দফার মধ্যে কিন্তু আমরা যত পড়েছি সেগুলো তো আছে। আমি বলছি যে আমরা তো এই ক্ষমতা না যেই যে রিফর্মটা যে দরকার সেটা আগেই তো এটা 16 সাল থেকে শুরু করেছি আমরা। তারপরে তারেক রহমান সাহেব গত বছরের 23 সালে তিনি জুন মাসে তিনি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এটা 31 দফায় নিয়ে গেলেন। আরো সংস্কার দরকার, সেটাও আমরা করবো। উনি বলেছেন যে যদি কেউ সংখ্যালঘিষ্ঠ লোক যদি হন, রাষ্ট্রের প্রয়োজনে দেশটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি তার যদি কোনো ভালো আইডিয়া থাকে রিফর্মের জন্য, সেটা আমরা গ্রহণ করবো। আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে যারা এত ঘন ঘন রিফর্মের কথা বলে, অন্তর্বর্তীকালীন সরকারের পরে তো একটা নির্বাচিত সরকার আসতেই হবে। দ্যাট ইজ দ্য গ্রামার অফ দ্য গণঅভ্যুত্থান। নাম্বার 2, যারা রিফর্মের কথা বলে, আমি একজন উপদেষ্টার কথাই বলতে চাই, প্রবাবলি পানির সম্পদ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো মানে এত বছর সংস্কার করেন না কেন? আপু, আপনারা তো 5 মাস ধরে মানে উপদেষ্টা দায়িত্বে আছেন, হ্যাঁ, জনগণের ত্যাগের বিনিময়ে, আমাদের মামলার বিনিময়ে, আমরা হামলার মুখোমুখি হয়েছি, তার বিনিময়ে আপনারা নিজেদের সম্পদ হিসেবে তো দেন না এখন পর্যন্ত। সংস্কারটা তো চ্যারিটি বিগিনস এট হোম, ঘর থেকে তো শুরু করতে হবে। তো নিজের আগে সম্পদ। আসিফ নজরুলের কথা উদাহরণ, আসিফ নজরুলের জানি আসিফ নজরুল হয়তো টাকা নাই, মাস্টার মানুষ, হোয়াট এভার যা আছে দেন না, সম্পদ হিসাবটা দিয়ে দেন, বলে দেন যে এই আমরা শুরু করলাম। আমরা পলিটিক্যাল পার্টির লিডাররা তো মানে নির্বাচনের সময় 5 বছর একবার হিসাব দেয়, যদিও দেখা যায় যে আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে জাহাজ হয়ে যায়। ওই যে আপনি দেখছেন না, জুনায়েদ পলক বলে একটা প্রতিমন্ত্রী ছিল, ওই বেটা যখন নির্বাচন করে তখন তার হলফনামার মধ্যে লেখে তিনি ধার করে দেনা করে নির্বাচন করছেন। তার বোর 100 কোটি টাকার উপরে সম্পদ, তার 1000 কোটি টাকার উপরে সম্পদ। এটা আমরা চাই না। এটা একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দরকার, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার দরকার। সেজন্য নির্বাচিত সরকার লাগবে। সেই নির্বাচিত সরকার যেন 5 বছরের জমিদার না হয়, ওই জমিদারিত্ব চলবে না, জনগণের শাসক হইতে হবে। সেজন্যই আমি শেষ করবো। সেজন্যই তো আমরা দেখেছি যে গতকালকেই একটা অনুষ্ঠান, ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন 75 থেকে শিক্ষা নিলে 24 সৃষ্টি হতো না, বলেছে। এবং এই কারণে আমাদের এই 24 থেকে শিক্ষা নিলে কিন্তু ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এই 5 বছর যাতে জনগণের সাথে থাকে সেটা নিশ্চিত হয়, এবং নির্বাচনটা আমরা প্রত্যাশা করতে চাই। ওই নির্বাচনই চাই। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপনকে, অত্যন্ত একজন নির্মম আলোচক, বিএনপির ভাইস চেয়ারম্যান। এবং আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তারা নিশ্চয়ই জনগণের পালস, জনগণের কথা বুঝতে পারবেন। তবে একটুকু আমি রিপন ভাইয়ের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্য বলতে চাই, যারা এখন দায়িত্বে আছেন তারা কোনোভাবেই কিন্তু নিজের কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো কিছু করবার চেষ্টা করছেন না। হয়তো বা রাষ্ট্র পরিচালনায় কোথায় ভুল ত্রুটি, ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে। বিশেষ করে প্রফেসর আসিফ নজরুল সাহেবের কথা বললেন, তারা ফ্রন্টলাইনার ছিলেন, তারা সামনেই থাকুক, তাদেরকে শ্রদ্ধা করি, ছাত্রদেরকে শ্রদ্ধা করি। তবে একটা নির্বাচন সেটি কিন্তু অতি দ্রুত হয়ে গেলে
যথাসম্ভব যত দ্রুত হয়ে যায়, সেটি কিন্তু জনগণের একটা স্বস্তির জায়গা হবে এবং একটা নির্বাচিত সরকারের পক্ষেই কিন্তু আজকে দ্রব্যমূল্য মূল্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, সিন্ডিকেটের কথা বলি, সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমি আবারও শেষ মুহূর্তে ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার নানা রকম নির্মহ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ইস্পারি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।